নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের আমি স্বাগত জানাচ্ছি। আজকে নবম দশম শ্রেণীর জীববিজ্ঞানের একাদশ অধ্যায় সম্পর্কে আমরা শিখব। একাদশ অধ্যায়ে আছে জীবের প্রজনন। জীবের প্রজনন থেকে আমাদের জীবের বংশগতি এবং বিবর্তন এই সম্পর্কিত চ্যাপ্টারগুলোর সূত্রপাত শুরু হচ্ছে। তাই অন্য চ্যাপ্টারে যাওয়ার আগে জীবের প্রজনন সম্পর্কে ভালোভাবে জেনে নেওয়াটা খুব দরকার। জীবের প্রজননের তোমাদের এই চ্যাপ্টারে আছে জীবের প্রজনন কাকে বলে, প্রজননের অঙ্গগুলো কি কি, উদ্ভিদ ও প্রাণীর জন্য যে আলাদা প্রজনন অঙ্গ আছে সেটা সম্পর্কে আলোচনা করা আছে এবং এখানে আছে নিষেক এবং সর্বশেষ আছে যে অমরা সম্পর্কে এবং আছে কিছু প্রজনন সংক্রান্ত কিছু রোগ সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। তো আমি বিভিন্নভাবে চিত্র এঁকে তোমাদেরকে এই জীবের প্রজননের জন্য যে অংশগুলো সবচেয়ে বেশি দরকারি তোমাদের জন্য এবং বুঝতে সুবিধা হয় এরকম কিছু টপিক আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। তো আমরা এখন সরাসরি আমাদের ভিডিওতে চলে যাচ্ছি। আমরা শুরু করছি আমাদের একাদশ অধ্যায় জীববিজ্ঞানের জীবের প্রজনন। জীবের প্রজনন এই টপিকটা শুরু করার আগে প্রথমেই আমাকে জেনে নিতে হবে প্রজনন আসলে কি। প্রজনন হচ্ছে এমন একটি শারীরবৃত্তীয় প্রক্রিয়া যার মাধ্যমে জীব তার প্রতিরূপ রেখে যায় অথবা বলতে পারো যে তার বংশধরকে রেখে যায়। তো এক কথায় যদি আমি বলি তাহলে জীবের প্রজনন বা শুধু প্রজনন যদি আমি বলি যে প্রজনন হচ্ছে এমন একটা শারীরবৃত্তীয় বা ফিজিক্যাল টার্ম যে কোনো উদ্ভিদ এবং প্রাণীর জীবনে, সেটা হলো যে আমি সেই উদ্ভিদ বা প্রাণী তার নিজের প্রতিরূপ মানে নিজের সন্তানকে বা ভবিষ্যৎ বংশধরকে পৃথিবীতে রেখে যাওয়ার যে প্রক্রিয়া, শারীরবৃত্তীয় প্রক্রিয়া, সেটাই হচ্ছে জীবের প্রজনন। তো প্রজননটা কাকে বলে এটা যদি তোমরা খুব ভালো করে বুঝে যাও তাহলে কিন্তু প্রজননের অন্যান্য যে অংশগুলো আছে যেগুলো সম্পর্কে আমি একটু একটু করে আলোচনা করব সেগুলো বুঝতে আর তোমাদের কোনো প্রবলেম হবে না। তাহলে এক কথায় আমরা বলতে পারি যে ফিজিওলজিক্যাল এমন একটা টার্ম হচ্ছে প্রজনন যার মাধ্যমে জীব তার বংশধরকে রেখে যায়, তার মানে বংশগতি সূচনা যেখান থেকে হচ্ছে সেটাই হচ্ছে প্রজনন। এক কথায় তাহলে প্রজনন কাকে বলে সেটা আমরা বলবো যে জীবের প্রজনন হচ্ছে এমন একটি শারীরবৃত্তীয় প্রক্রিয়া যার মাধ্যমে জীব তার প্রতিরূপ রেখে যাচ্ছে। তো আশা করি প্রজনন কাকে বলে বিষয়টা তোমরা বুঝেছো। আমি এখন চলে যাব সরাসরি প্রজনন অঙ্গে। প্রজনন অঙ্গের ক্ষেত্রে তোমাদের এই বইতে দুইভাবে আলোচনা করা হয়েছে। তোমার উদ্ভিদের প্রজনন অঙ্গকে আলাদাভাবে আলোচনা করা হয়েছে এবং প্রাণীর যে প্রজনন অঙ্গ সেটা সম্পর্কে সামান্য আলোচনা করা হয়েছে। উদ্ভিদের প্রজনন অঙ্গটা যেহেতু প্রাণীর প্রজনন অঙ্গের চেয়ে একটু আলাদা, তাই উদ্ভিদের প্রজনন অঙ্গ সম্পর্কেই এখানে বেশিরভাগ আলোচনা করা হয়েছে এবং প্রজননের অঙ্গের সাথে সাথে এর নিষেক সম্পর্কেও আলোচনা করা হয়েছে। তাহলে আমি এখন চলে যাচ্ছি উদ্ভিদের প্রজনন অঙ্গ সম্পর্কে তোমাদেরকে কিছুটা ধারণা দেওয়ার জন্য। তো উদ্ভিদের প্রজনন অঙ্গ এই টপিকটাতে আমরা চলে এসেছি। আমার বোর্ডের পেছনে দেখতে পাচ্ছ আমি একটা ছবি এঁকে রেখেছি। এটাই হচ্ছে উদ্ভিদের প্রজনন অঙ্গ। উদ্ভিদের প্রজনন অঙ্গ হচ্ছে তার ফুল। আমরা জানি যে একটা উদ্ভিদের সবচেয়ে সুন্দর অংশ বা সবচেয়ে উজ্জ্বল এবং আকর্ষণীয় অংশ হচ্ছে তার ফুল। এই ফুলের মাধ্যমেই কিন্তু বিভিন্ন ধরনের পতঙ্গ বিভিন্ন পাখিকে আকৃষ্ট করে ফুল পরাগায়নের মাধ্যমে বংশবিস্তার করে। এই সম্পর্কে কিন্তু আমরা ছোটবেলা থেকেই জেনে এসেছি যে উদ্ভিদ তার ফুলের মাধ্যমে পরাগায়নে অংশগ্রহণ করে। তাই এক কথায় বলতে গেলে যে উদ্ভিদের প্রজনন অঙ্গ হচ্ছে তার ফুল। এবার আমরা জানি যে একটা ফুলের 5টা অংশ থাকে, এটাও আমরা পড়ে এসেছি আগে। তাহলে একটা ফুলের যে 5টা অংশ, এই 5টা অংশই কিন্তু প্রজননে অংশ নেয়। কিন্তু প্রথম যে 3টা অংশ যেটা হচ্ছে পুষ্পাক্ষ, বৃতি আর দলমণ্ডল, এটা পরোক্ষভাবে উদ্ভিদের প্রজননে অংশ নেয়। সবচেয়ে একদম প্রজননের সাথে সরাসরিভাবে সংযুক্ত থাকে পুংস্তবক এবং স্ত্রীস্তবক। এরা প্রধানত এরা জনন কাজে অংশগ্রহণ করার জন্যই তৈরি হয়েছে। তাহলে বৃতি, তারপর দলমণ্ডল এবং হচ্ছে আমার পুষ্পাক্ষ, এই 3টার কাজ হচ্ছে ফুলকে সঠিক স্থানে রাখা এবং ফুলকে আকর্ষণীয় করে তোলা। আর জনন কাজে অংশগ্রহণের প্রধান স্তর হচ্ছে পুংস্তবক এবং স্ত্রীস্তবক। তাহলে পুংস্তবকের অংশটা আমি চিত্রের মাধ্যমে এখন তোমাদের বুঝিয়ে দেব, তারপরে আমি তোমাদের বোঝাবো চিত্রের মাধ্যমে যে স্ত্রীস্তবকের অংশ কোনগুলো। পুংস্তবক এবং স্ত্রীস্তবকের এই অংশগুলো তোমরা বুঝে গেলে এরপর নিষেকটা তোমাদের কাছে খুব সহজ হয়ে যাবে। তো বোর্ডেই তোমরা দেখতে পাচ্ছ যে আমি কিন্তু তোমাদের বইয়ের পুরো যে বইয়ের ভেতরে যতগুলো অংশ আছে একটা ফুলের সব কিছু লিখিনি, আমি শুধুমাত্র বোর্ডের মধ্যে
পুংস্তবকের অংশটা এবং স্ত্রীস্তবকের অংশটা লিখেছি। অ্যাট ফার্স্ট আমি চলে যাচ্ছি পুংস্তবকে। তো পুংস্তবকের মধ্যে দুইটা অংশ আছে, একটা হচ্ছে পরাগধানী, একটা হচ্ছে পরাগদণ্ড। পরাগধানী এবং পরাগদণ্ড এই দুটোকে মিলে তৈরি হয়েছে পুংস্তবক। এই দুটোকে তুমি আবার এই দুটো মিলে সেটাকে তুমি পুংকেশরও বলতে পারো। তাহলে পুংকেশর বা পুংস্তবকের মধ্যে দুইটা অংশ, একটা হচ্ছে পরাগধানী, একটা হচ্ছে পরাগদণ্ড। তাহলে দেখে নিই আমরা পরাগধানী কোনটা। ছবিতে খেয়াল করো যে এই যে এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা গোল গোল অংশ দেখা যাচ্ছে নালীর সাথে, এই অংশটাই হচ্ছে ফুলের পরাগধানী। তো পরাগধানী কথাটার মধ্য দিয়েই কিন্তু আমরা বুঝতে পারছি যে এই অংশটা পরাগকে ধরে রাখে, পরাগকে ধারণ করে, তাকেই বলা হচ্ছে পরাগধানী। সেই অনুযায়ী এখানকার আকারটা দেখলেই তুমি বুঝতে পারবে যে থলির মতো যে অংশটা সেটা হচ্ছে পরাগধানী। এখন আমি দেখব পরাগদণ্ড কোনটা। পরাগদণ্ড বা এই কথাটা, এই ওয়ার্ডটার মধ্যেই কিন্তু আমি পরাগদণ্ডটা চিনে ফেলার কিন্তু একটা উপায় আছে। দণ্ড মানে হচ্ছে একটা লম্বা নলের মতো অংশ হবে। তাহলে পরাগধানীর সাথে সংযুক্ত অবস্থায় যে লম্বা নলের মতো অংশগুলো তুমি দেখতে পাচ্ছ সেটাই হচ্ছে পরাগদণ্ড। পরাগধানীকে পরিবহন করার জন্যই এই পরাগদণ্ডটা সৃষ্টি হয়েছে। আর পরবর্তীতে যখন জনন কাজে আমার পরাগধানীর পরাগটা অংশগ্রহণ করবে, তখন এই পরাগধানীর মধ্য থেকে সেই পরাগ রেণুটাকে এই পরাগদণ্ডের মাধ্যমে এই আমার এখানে স্ত্রীস্তবকে চলে আসবে। একটু পরেই আমি তোমাদেরকে বোঝাবো স্ত্রীস্তবক। তো তখন সেই পরাগদণ্ডের নাম হয়ে যাবে পরাগনালী। তো আশা করি তোমরা পুংস্তবকের অংশটাও ভালোভাবে বুঝতে পেরেছো। পুংস্তবক এর দুইটাই অংশ, একটা হচ্ছে পরাগধানী এবং আরেকটা হচ্ছে পরাগদণ্ড। এই দুটা মিলেই পুংস্তবক গঠিত এবং এরা সরাসরি জনন কাজে অংশগ্রহণ করে। বোর্ডে তাহলে এখন তোমরা দেখতে পাচ্ছ, আমি স্ত্রীস্তবকের অংশটা তোমাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি ছবির মাধ্যমে। আমার সাথে সাথেই তোমরা বুঝে নাও স্ত্রীস্তবকের কোন কোন অংশ থাকে। তো স্ত্রীস্তবকের মধ্যে তিনটা অংশ থাকে আর পুংস্তবকে দুইটা অংশ থাকে, পরাগধানী এবং পরাগদণ্ড। আর স্ত্রীস্তবকে তিনটা অংশ থাকে, একটা হচ্ছে গর্ভমুণ্ড, একটা হচ্ছে গর্ভদণ্ড, আরেকটা হচ্ছে গর্ভাশয়। এই তিনটা অংশ নিয়ে স্ত্রীস্তবক গঠিত। তাহলে এখন আমরা একটু ছবির মধ্যে দেখে নিই যে কোন অংশটা কোন জায়গায় অবস্থিত। গর্ভমুণ্ডটা দেখো, গর্ভমুণ্ড ছবিতে তোমরা দেখতে পাচ্ছ যে একদম উপরের দিকে ফুলের উপরে যে মোটা দণ্ডের মতো অংশটা, যেটার মাথায় ফুলের মতো কিছু রেণুর মতো অংশ আছে, সেই অংশটাই হচ্ছে গর্ভমুণ্ড। এরপরে এই গর্ভমুণ্ডকে ধারণ করে রেখেছে যে দণ্ডটা, সেই দণ্ডটাই হচ্ছে গর্ভদণ্ড। গর্ভমুণ্ডকে ধারণ করে রাখার যে অংশটা বা যে নালীটা, সেটাই হচ্ছে গর্ভদণ্ড। এরপরে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টপিক, যে জায়গাতে উদ্ভিদ তার বীজ অথবা তার ফলের সূচনা করে, সেই জায়গাটার নাম হচ্ছে গর্ভাশয়। চিত্রে দেখতে পাচ্ছ এখানে আমি গর্ভাশয়টা এঁকে রেখেছি, যেটার মধ্যে অলরেডি বীজ তৈরি হওয়া শুরু হয়ে গিয়েছে। এই অংশটাই আসল অংশ। এখান থেকেই এই পুংস্তবকের মাধ্যমে পরাগরেণু এখানে আসবে এবং ডিম্বক এই জায়গাতেই তৈরি হবে এবং এখান থেকেই ফল বা বীজের সৃষ্টি বা সূচনা হয়ে থাকবে। তাহলে একটা স্ত্রীস্তবকের তিনটা অংশ, গর্ভমুণ্ড, গর্ভদণ্ড, গর্ভাশয়। তো আশা করি স্ত্রীস্তবকটাও তোমরা বুঝতে পেরেছো এবং পুংস্তবক এবং স্ত্রীস্তবক এই দুটা জিনিস যখন তোমরা বুঝে যাবে, তখন কিন্তু নিষেক সম্পর্কে তোমাদের আর বুঝতে কোনো কিছুই অসুবিধা হবে না। তো যেহেতু আমরা পুংস্তবক এবং স্ত্রীস্তবক এই দুটা বিষয় জেনে গেলাম, এখন আমরা সরাসরি চলে যাব নিষেকে। কিভাবে পুংস্তবক এবং স্ত্রীস্তবক নিষেকে অংশগ্রহণ করছে সেই সম্পর্কে আমরা এখন জানবো। আর সেটা জানার আগে আমাদেরকে জেনে নিতে হবে পুংস্তবক থেকে আমি যে পরাগটা পাচ্ছি সেখান থেকে আমি পাবো পুংগ্যামেট, এবং স্ত্রীস্তবক থেকে আমি যে গর্ভাশয়ের মধ্যে আমি যে কোষটা পাবো সেটা হচ্ছে আমার ডিম্বাশয় বা ডিম্বক বলতে পারি। তাহলে আমি এখন স্ত্রী গ্যামেটোফাইট এবং পুংগ্যামেটোফাইট এই দুটো বিষয় সম্পর্কে নিষেকে যাওয়ার আগে জেনে নেব। তো প্রথমেই আমরা পুংগ্যামেটোফাইটের যে গঠন সেটা সম্পর্কে জানবো। বোর্ডে দেখতে পাচ্ছ পুংগ্যামেটের পূর্ণ চিত্রটা আমি এখানে এঁকে রেখেছি। এখন আমি পুংগ্যামেট সম্পর্কে তোমাদেরকে চিত্রের মাধ্যমে বুঝিয়ে দেব, যেটা খুব সহজেই তোমরা বুঝতে পারবে এবং ভালোভাবে মনে থাকবে।
তো আমি বলেছিলাম যে পরাগ রেণুটাই হচ্ছে আমার জননের প্রথম স্তর বা পুংস্তবক থেকে যে পুং গ্যামেটটা সৃষ্টি হয় তার প্রথম স্তর হচ্ছে পরাগ রেণু। আমি এখানে একটা পরাগ রেণুর ছবি এঁকেছি, যেরকম তোমাদের বইতে ছিল ঠিক সেরকম ভাবে এই পরাগ রেণুই হচ্ছে আমার পুং গ্যামেটের প্রথম স্তর। এখন এই পরাগ রেণুটা মিওসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে 4টি হ্যাপ্লয়েড কোষের সৃষ্টি করবে। তো আমরা মিওসিস পদ্ধতি সম্পর্কে তৃতীয় অধ্যায়ে জেনে এসেছি, এখানে আর ডিটেলসে আমার বলার কিছু নেই। পরাগ রেণুটা মিওসিস পদ্ধতিতে বিভক্ত হয়ে 4টি অপত্য কোষের সৃষ্টি করবে এবং সেখান থেকে যে একটি কোষ সুস্থ স্বাভাবিক এবং পুং গ্যামেট তৈরির জন্য সম্পূর্ণভাবে রেডি থাকবে, সেই কোষটার ভেতরে দেখতে পাচ্ছ সেকেন্ড যে কোষটা, সেটা পরাগ রেণু থেকে যে পরিণত কোষটা আমি পেয়েছি হ্যাপ্লয়েডের মাধ্যমে, সেই কোষটা আমি এখানে এঁকেছি। এটার ভেতরে যে নিউক্লিয়াসটা আছে দেখতে পাচ্ছ, নিউক্লিয়াসটাকে 2 ভাগে ভাগ করেছি। তো নিউক্লিয়াসটা মাইটোটিক পদ্ধতির মাধ্যমে বিভাজিত হবে, বিভাজিত হয়ে 2টি কোষের সৃষ্টি করবে। একটা হচ্ছে জনন কোষ এবং একটা হচ্ছে নালী কোষ নামে পরিচিত হবে। যে কোষটা ছোট আকৃতির সৃষ্টি হবে সেটাকে বলা হচ্ছে জনন কোষ, এবং এখানে জনন কোষের জন্য যে নিউক্লিয়াসটা সেটা তোমরা দেখতে পাচ্ছ সেটাকে বলা হচ্ছে জনন নিউক্লিয়াস। যদিও আমি বলছি যে এটা ক্ষুদ্র কোষ, কিন্তু এখানে ছবির কারণে আমাকে এখানে বড় করে আঁকতে হয়েছে। তো এই কোষটা হচ্ছে ক্ষুদ্র কোষ এবং এটার জন্য যে নিউক্লিয়াসটা তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে জনন নিউক্লিয়াস। এবং যে বড় কোষটা সৃষ্টি হবে যার নাম হচ্ছে নালী কোষ, তো সেই কোষের নিউক্লিয়াসটাও কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ, যেটার নাম হচ্ছে নালিকা নিউক্লিয়াস। তাহলে পরাগ রেণু মিওসিস পদ্ধতিতে বিভাজিত হলো এবং মিওসিস পদ্ধতির মাধ্যমে আমি যে পরাগের পুং গ্যামেটের জন্য প্রারম্ভিক যে কোষটা পেয়েছি তার ভেতরের যে নিউক্লিয়াসটা, তার ভেতরের যে কোষটা, এটা 2 ভাগে বিভক্ত হলো মাইটোটিক পদ্ধতিতে। এরপরে বিভক্ত হয়ে এখানে একটি ক্ষুদ্র এবং একটি বড় বা বৃহৎ কোষের সৃষ্টি করেছে, যার একটা ক্ষুদ্র কোষের নাম হচ্ছে জেনারেটিভ কোষ বা জনন কোষ এবং যেটা বৃহত্তর কোষ তার নাম হচ্ছে নালী কোষ। পরবর্তীতে এই নালী কোষ পরাগ নালীতে পরিণত হবে এবং জনন কোষ থেকে আমার পুং গ্যামেট সৃষ্টি হবে। আমি আমার পরের যে ছবিটা সেটার মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ এই নালিকা নিউক্লিয়াসটা যখন আরেকটু পরিণত হয়েছে তখন কিন্তু এখান থেকে একটা নালীর মতো অংশের সৃষ্টি হয়েছে এবং যে আমার নালী কোষ বা নালিকা নিউক্লিয়াসটা ছিল সেই নিউক্লিয়াসটা কিন্তু আমার এই নালীর দিকেই ধাবিত হচ্ছে। তার মানে হচ্ছে আমার যেটা আমি বলেছিলাম যে এই নালী কোষটা বড় হয়ে এটা পরাগ নালীতে পরিণত হবে, সেটার কাজ অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে। এবং এখানে 4 নম্বর দশাতে দেখতে পাচ্ছ যে অলরেডি আমার পরাগ নালী সৃষ্টি হয়ে গিয়েছে এবং পরাগ নালীর মধ্যেই কিন্তু আমার সেই নালিকা নিউক্লিয়াস বা নালী যে নিউক্লিয়াসটা সেটাও কিন্তু তুমি দেখতে পাচ্ছ। আর যে ক্ষুদ্র কোষটা ছিল যেটা জেনারেটিভ কোষ বা জনন কোষ হিসেবে আমি বলেছিলাম, সেই জনন কোষের গ্যামেটটাও কিন্তু বিভাজিত, জনন কোষের যে নিউক্লিয়াসটা সেটাও বিভাজিত হওয়া শুরু হয়ে যাচ্ছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আগের যে ফিগারটা ছিল তার চেয়ে কিন্তু এখানে পরিবর্তিত হয়ে গিয়েছে। একইভাবে খেয়াল করো কোষের ভেতরে যে সাইটোপ্লাজম গুলো আছে সেগুলো কিন্তু এখানে চেঞ্জ হয়ে গিয়েছে, চেঞ্জ হয়ে গিয়ে এখানেও কিন্তু নতুন ধরনের কোষ সৃষ্টির প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। তাহলে 3 নম্বর ধাপে কিন্তু অলরেডি পরাগনালী সৃষ্টি শুরু হয়ে গিয়েছে। এরপরে একটা পোলেন বডি এবং একটা পুং গ্যামেট সৃষ্টি সম্পূর্ণ ধাপটা চতুর্থ চিত্রে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে এখন এই উপরে কিন্তু সাইটোপ্লাজম ছাড়া আর কিছু দেখা যাচ্ছে না। তো এই জায়গা থেকে বিভিন্ন কোষ সৃষ্টি হবে যেটা শস্যকে ধরে রাখবে। আর নিচের দিকে দেখো পরাগনালীর মাধ্যমে আমার গর্ভাশয়ে যাওয়ার জন্য পুং গ্যামেট রেডি হয়ে গিয়েছে। পুং গ্যামেট এখন পরাগনালীর মাধ্যমে ধীরে ধীরে গর্ভাশয়ে প্রবেশ করার জন্য তৈরি এবং আমার যে নালিকা নিউক্লিয়াস বা নালিকা কোষ যেটা ছিল সেটা কিন্তু অলরেডি পরাগনালী হিসেবে তৈরি হয়ে গিয়েছে এবং সাথে তার নিউক্লিয়াসটাও সে বহন করছে। আশা করি পুং গ্যামেটটা তোমরা এই চিত্রের মাধ্যমে মোটামুটি ভালোভাবেই বুঝতে পেরেছো। তো এখন আমরা স্ত্রী গ্যামেটের উৎপত্তি সম্পর্কে একটু দেখব ছবির মাধ্যমে। বোর্ডে তোমরা দেখতে পাচ্ছ স্ত্রী গ্যামেটোফাইটের কোষ সৃষ্টির যে ধাপগুলো তার কিছু অংশ আমি বোর্ডে ছবি এঁকে রেখেছি। এখন আমি তোমাদেরকে এটা পর্যায়ক্রমে বোঝাচ্ছি ছবির মাধ্যমে। দেখো প্রথম যে ছবিটা দেখা যাচ্ছে এখানে উপরে লিখে রেখেছি আমি স্ত্রী রেণু মাতৃকোষ। তো যখন পরাগ নালী প্রবেশ করবে, একটু আগে আমরা পুং গ্যামেটোফাইট থেকে পরাগ নালী কিভাবে সৃষ্টি হয় সেটা দেখে ফেলেছি। এখন এই পরাগ নালীটা গর্ভাশয়কে ভেদ করে ডিম্বক রন্ধ্রের মধ্যে
মধ্যে তো প্রবেশ করতে হবে। তো সেই জায়গাটা হলো এই জায়গাটা। এই ডিম্বক রন্ধ্রের কাছাকাছি একটা কোষ আকারে বড় হয়ে যায়। এখানে অনেকগুলো কোষ থাকে, কিন্তু যখন একটি গাছ প্রজননের জন্য প্রজনন সময়ে চলে আসে, তখন এই জায়গার অংশে ডিম্বক রন্ধ্রের কাছাকাছি অংশের একটা কোষ বড় হয়ে যায়, আকারে বড় হয়ে যায়, নিউক্লিয়াস সহ সাইটোপ্লাজম সহ এটা স্ফীত হয়ে যায়। পরবর্তীতে এই যে কোষটা, এটা মিওসিস পদ্ধতিতে বিভাজিত হওয়ার জন্য তৈরি হয়। তো যখন এটা বড় হয়ে যাচ্ছে, স্ফীত হয়ে যাচ্ছে, তখন তার আকৃতিটা এরকম দেখা যাচ্ছে যে ডিম্বক রন্ধ্রটা ফেটে যাচ্ছে, যাতে এখান থেকে পরাগ নালী প্রবেশ করতে পারে। আর এই যে কোষটা ছিল, যেটা স্ত্রী রেণু মাতৃকোষের জন্য আমি সিলেক্ট করেছি, সেই কোষটা দেখো এখানে কিন্তু আকারে বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে। এর লেয়ারগুলো আস্তে আস্তে পেছন দিকে সরে যাচ্ছে এবং সাইটোপ্লাজম এবং একটি নিউক্লিয়াস নিয়ে এটা কিন্তু বিভাজনের জন্য তৈরি। এখন এই কোষটাই মিওসিস পদ্ধতিতে বিভাজিত হবে। পাশের ছবিতেই দেখতে পাচ্ছ যে মিওসিস পদ্ধতিতে এই কোষটা থেকে আরো 4টা কোষের সৃষ্টি হয়েছে, 1টা 2টা 3টা 4টা, যেটা মিওসিসের সাধারণ ধাপ। মিওসিসের মাধ্যমে এই 4টা মাতৃকোষের সৃষ্টি হলো এই একটা কোষের মাধ্যমে। এরপরে কি হলো, যে সেই একইভাবে যে মিওসিস পদ্ধতিতে যখন এই 4টা কোষ তৈরি হলো, এখান থেকে 3টা কোষ বিনষ্ট হয়ে গেল। এই 3টা কোষ এখানে আর কোনো কাজেই দেবে না, একটা মাত্র কোষ পরিণত এবং স্ত্রী গ্যামেটের জন্য এই কোষটা একদম রেডি হয়ে গেল। পরবর্তীতে এখানেই ডিম্বক তৈরি হবে, এখানেই বীজ তৈরি হবে এবং এখান থেকে আমরা ফল পাবো। তো এটা হচ্ছে প্রথম ধাপ, যে কিভাবে একটা কোষ, একটা নর্মাল জনন কোষ থেকে স্ত্রী গ্যামেটের জন্য আমি একটা কোষের প্রারম্ভিক অংশটা পেয়ে গেলাম। এখন এই স্ত্রী গ্যামেটের জন্য আমি যে কোষটাকে পেলাম, এই কোষের পরবর্তী ধাপগুলো আমি এখন তোমাদের বুঝিয়ে দিচ্ছি। আশা করি এই অংশটা তোমরা বুঝতে পেরেছো। এখন আমি পরের ধাপে চলে যাচ্ছি। যখন আমরা মিওসিস পদ্ধতির মাধ্যমে আমাদের স্ত্রী গ্যামেটের জন্য প্রথম যে কোষটা বা সিলেক্টেড যে কোষটা আমি পেয়ে গিয়েছি, সেই কোষটার পরবর্তী ধাপ, ওখানে আমরা দেখেছিলাম যে ওখানে একটা নিউক্লিয়াস সহ একটা পরিণত কোষ আমি পেয়েছি। এখন সেই নিউক্লিয়াসটাই, এখন যেহেতু জনন কাজ এখানে শুরু হবে, ওইটা বিভাজিত হয়ে 2টি নিউক্লিয়াসে পরিণত হবে এবং এটা কোষের 2 মেরুর দিকে চলে যাবে। দেখতে পাচ্ছ ছবিতে যে একটা এখানে যে একটা নিউক্লিয়াস ছিল, সেই নিউক্লিয়াসটা কিন্তু পরিবর্তিত হয়ে বিভাজিত হয়ে 2টি নিউক্লিয়াসে পরিণত হয়েছে এবং কোষের 2 মেরুর দিকে চলে গিয়েছে। পরবর্তীতে এই একটি নিউক্লিয়াস এবং নিচের একটি নিউক্লিয়াস বিভাজিত হবে, বিভাজিত হয়ে একটি থেকে 2টি তৈরি হবে এবং পরবর্তী ধাপে এই 2টি নিউক্লিয়াস থেকে 4টি নিউক্লিয়াস তৈরি হবে। একইভাবে নিচেরটাও বিভাজিত হয়ে 1টি থেকে 2টি এবং 2টি থেকে পর্যায়ক্রমে 4টি নিউক্লিয়াস তৈরি হবে। তাহলে এই আমি প্রথমে যে কোষটা পেলাম, সেই কোষের নিউক্লিয়াস বিভাজিত হলো, তার সাথে সাইটোপ্লাজমও বিভাজিত হলো এবং কোষের 2 মেরুতে গিয়ে অবস্থান নিল নিউক্লিয়াসটি। পরবর্তীতে যখন আবার এই নিউক্লিয়াস বিভাজন শুরু হলো, তখন 2 মেরুতে অবস্থিত থেকেই কোষগুলোর মধ্যে যে নিউক্লিয়াসটা, সেগুলো 2 বার বিভাজিত হয়ে 8টা নিউক্লিয়াস কিন্তু তৈরি করে ফেলেছে। তো এখানে মোটামুটি স্ত্রী গ্যামেটের জন্য বা ভ্রূণের জন্য, ভ্রূণথলি তৈরির জন্য কিন্তু এখানে কোষ প্রায় রেডি হয়ে গিয়েছে। এরপরে ধাপে দেখো কি হয়েছে। এই যে 2 মেরু থেকে যে 4টা নিউক্লিয়াস আছে, উপরের এবং নিচের মেরু থেকে একটা করে নিউক্লিয়াস ভ্রূণের কেন্দ্রে এসে অবস্থান নিচ্ছে। নিচের থেকেও দেখতে পাচ্ছ এখানে এখন 3টা নিউক্লিয়াস আছে, এখানে এখন 3টা করে নিউক্লিয়াস আছে, আর একটা করে নিউক্লিয়াস উপর থেকে এবং নিচের থেকে এসে ভ্রূণথলির ঠিক মাঝখানে অবস্থান নিয়েছে, যেটা পরবর্তীতে স্ত্রী গ্যামেটের সাথে পুং গ্যামেটের সাথে মিলিত হবে এবং হওয়ার জন্য এটা ধীরে ধীরে রেডি হচ্ছে। এবং ফাইনাল স্টেজ, এই যে 2টা নিউক্লিয়াস চলে আসলো, এরা একজন আরেকজনের সাথে মিলিত হয়ে গেল। এবং এখানে যখন আমার এই নিউক্লিয়াসগুলো আলাদা ছিল, তখন প্রতিটি নিউক্লিয়াস ছিল হ্যাপ্লয়েড, কিন্তু যখন এখানে চলে আসলো 2টা নিউক্লিয়াস এবং একসাথে ছবিতে দেখতে পাচ্ছ সংঘবদ্ধ অবস্থায় আছে, তখন এই নিউক্লিয়াসগুলো হয়ে গিয়েছে ডিপ্লয়েড। হ্যাপ্লয়েড মানে আমরা জানি যে একটা এনকে বা মনো বা এন সংখ্যককে বলা হয় হ্যাপ্লয়েড, আর ডিপ্লয়েড হচ্ছে টুয়াইস এন সংখ্যক থাকবে। টুয়াইস এন যখন হয়ে যাবে, তখন কিন্তু এই জায়গাটা ডিপ্লয়েড হয়ে যাচ্ছে। তাহলে এখানে যে আমি 2টা নিউক্লিয়াস আমার একসাথে সংযুক্ত অবস্থায় ডিপ্লয়েড অবস্থায় আছে, সেই জায়গাটার নাম বলা হচ্ছে, এই নিউক্লিয়াসের অংশটাকে বলা হচ্ছে গৌণ নিউক্লিয়াস। তাহলে আমার যে বাকি যে 3টা নিউক্লিয়াস 2 মেরুতে অবস্থান করছে, যেটা এখন পরিবর্তিত রূপ নিয়েছে, অন্য একটা রূপ ধারণ করেছে, এদের কি হবে?
এরা পরবর্তীতে সাধারণ কোষ হিসেবে কোষ সৃষ্টি হবে। যেহেতু এই নিউক্লিয়াসগুলো জীবিত আছে, তাই এই নিউক্লিয়াসগুলো আরো বেশি সাইটোপ্লাজম তার সাথে নিয়ে নিয়ে এই দুই সাইডে কোষ তৈরি করবে। দেখো আমি লিখে রেখেছি কোষ এবং গর্ভযন্ত্র। তাহলে এই যে আমার এখানে যে গৌণ নিউক্লিয়াসটা হলো, এখান থেকে আমার ভ্রূণথলি সৃষ্টি হবে। এই ভ্রূণথলির জন্য যে কোষগুলো দরকার হবে সেগুলো এই কোষ থেকে, এই নিউক্লিয়াস থেকেই সৃষ্টি হয়ে যাবে। তাহলে আমি পেয়ে গেলাম নিউক্লিয়াস, এবং এই যেহেতু এই কোষগুলো এর আশেপাশেই থাকবে, গৌণ নিউক্লিয়াস বা ভ্রূণথলির আশেপাশেই থাকবে, তাই এদের নাম বলা হচ্ছে গর্ভযন্ত্র। তো এই হচ্ছে আমার স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি। আশা করছি তোমরা পুং গ্যামেটোফাইটের উৎপত্তি এবং স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তিটা ছবির মাধ্যমে খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তো যখন আমরা পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেটকে আলাদা আলাদা করে বিভিন্ন ছবির মাধ্যমে তোমাকে আমি বুঝিয়ে দিলাম, তখন কিন্তু নিষেকটা অনেক বেশি সহজ হয়ে যাবে। তো নিষেকে তোমাদের বইয়ের যে ছবিটা আছে সেই ছবির মধ্যে পুং গ্যামেট, স্ত্রী গ্যামেট এবং নিষেক তিনটা ছবিকে পাশাপাশি দেখিয়েছে, যে কারণে মনে হয় যে নিষেকটা অনেক কঠিন মনে হচ্ছে। তো আমি এখন শুধুমাত্র নিষেকের অংশটুকুর ছবি এঁকে আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো, কারণ তোমরা ভেঙে ভেঙে অলরেডি পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেট বুঝে ফেলেছো। তাহলে আমি এখন চলে যাচ্ছি আমার নিষেক পর্যায়ে। আর এর মধ্যে একটা টপিক ছিল যে পরাগায়ন। পরাগায়ন সম্পর্কে ডিটেলসে আমার বলার কোনো দরকার নেই, কারণ তোমরা সেই ক্লাস 5 থেকে পরাগায়ন কি এবং কিভাবে হয়, কত প্রকার, সবকিছু তোমরা জানো। তাই আমি এখন সরাসরি চলে যাচ্ছি নিষেকে। বোর্ডে দেখতে পাচ্ছ নিষেকের জন্য যেই যতটুকু আমার ছবি দরকার আমি ততটুকু এঁকে ফেলেছি, কারণ আমরা পুং জনন অংশ বা পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেট সৃষ্টির বিষয়টা আমরা আলাদাভাবে আগেই শিখে নিয়েছি। তাহলে এখন আমরা খালি দেখব যে নিষেকটা কি প্রক্রিয়ায় হয়। প্রথম চিত্রের দিকে খেয়াল করো, প্রথম চিত্রটা আমি এঁকেছি, তোমরা দেখেই কিন্তু অনুধাবন করতে পারছো যে এটা আমি কিন্তু গর্ভাশয়ের অংশটা এঁকেছি। যে অংশটা আমি বলেছিলাম যে গর্ভাশয়ের কিছু অংশ ফেটে গিয়ে সেখান থেকে পরাগ নালীটা প্রবেশ করবে। তো পরাগ নালী যখন পুং গ্যামেটকে দেওয়ার জন্য এই গর্ভাশয়ের ভেতরে প্রবেশ করার চেষ্টা করবে, তখন সে তার সাথে পুং গ্যামেটের সাথে কিছু ফ্লুইড বা তরল পদার্থ সাথে নিয়ে আসে। কিছু সময় এখানে অবস্থান করার পরে সেই ফ্লুইডের মাধ্যমে ধীরে ধীরে এই গর্ভাশয়ের যে অংশটা তুমি দেখতে পাচ্ছ যে সামান্য এখান থেকে ছিদ্র হয়ে যাওয়ার চেষ্টা করছে, এই অংশটা আস্তে আস্তে এখান থেকে ছিদ্র হয়ে এই পরাগ নালীটা ভ্রূণথলির ভেতরে প্রবেশ করবে। ভ্রূণথলির ভেতরে প্রবেশ করার পরে এই পরাগ নালী থেকে যে পরাগ বা পুং গ্যামেটটা তৈরি হয়ে এসেছে সেটা সেই ফ্লুইডের মাধ্যমে ভ্রূণথলির মধ্যে প্রবেশ করবে, এবং তার মানে নিউক্লিয়াসটা প্রবেশ করে গেল। পুং গ্যামেট থেকে আমি দুইটা কোষ পেয়েছিলাম, একটা তৈরি হয়েছিল এই নালিকা আর আরেকটা ছিল পুং গ্যামেট। সেই পুং গ্যামেট যখন প্রবেশ করে গেল তখন আমার স্ত্রী গ্যামেটের মধ্য থেকে আমার সেই পুং গ্যামেট, যেটা আমি পুং গ্যামেটের সময় পড়েছিলাম, সেই পুং গ্যামেট যখন চলে গেল তখন এই ভ্রূণথলির ভেতরে যে ডিম্বাণু বা ডিম্বকটা অবস্থান করছিল সেই ডিম্বকের সাথে মিলিত হবে একটা নিউক্লিয়াস। একটা নিউক্লিয়াস মিলিত হয়ে সেটা ভ্রূণ তৈরি করবে, তার মানে সেটা পরবর্তীতে বীজের সৃষ্টি করবে। এবং আরেকটা যে নিউক্লিয়াস থাকবে সেই নিউক্লিয়াসটা, যেটা দেখতে পাচ্ছ এখানে দুইটা নিউক্লিয়াস, তো সেই নিউক্লিয়াসটা তৈরি করবে শস্য। যেমন পাশের চিত্রটিতে তোমরা দেখতে পাচ্ছ যে একটা নিউক্লিয়াস যখন পুং গ্যামেট যখন স্ত্রী গ্যামেটের সাথে অ্যাড হয়ে গিয়েছে তখন সেটা তৈরি হয়েছে একটা ভ্রূণ, যেটা পরবর্তীতে বীজ হিসেবে পরিণত হবে। এরপরে বাকি যে অংশটা আছে সেই অংশটা তৈরি হবে শস্য, যেটা এই একটা নিউক্লিয়াসের সাথে পুং গ্যামেট স্ত্রী গ্যামেটের মিলনের ফলে ভ্রূণ তৈরি হয়েছে, এবং অপর যে নিউক্লিয়াসটা আছে সেটার সাথে মিলিত হওয়ার ফলে এই শস্য অংশটা সৃষ্টি হবে। আর বাইরের অংশটা তুমি দেখতে পাচ্ছ যে আমি লিখে রেখেছি এখানে বীজতক, যেটা আমরা স্ত্রী গ্যামেট পড়ার সময় দেখেছিলাম যে স্ত্রী গ্যামেটের সাথে কিছু কোষ আমরা সেখানে নতুনভাবে তৈরি হতে দেখেছি। যে আমার নিউক্লিয়াসগুলো ছিল সেই নিউক্লিয়াস যে কোষের সৃষ্টি করেছে সেই কোষগুলোই কিন্তু এই বীজতক অংশটাকে সৃষ্টি করবে। তাহলে এখানে আমার ভ্রূণ তৈরি হয়ে গেল, শস্য তৈরি হয়ে গেল, আমার বীজতক তৈরি হয়ে গেল। এর মাধ্যমেই আমার নিষেকের অংশটা পুরোপুরি সম্পূর্ণ হয়ে গেল। এখানকারই পরবর্তী দশা হচ্ছে এই পুরো অংশটা মিলে একটা ফল সৃষ্টি হবে, এবং সেই ফলের মধ্যে বীজের সৃষ্টি, বীজ থেকে যাবে, যেটা আমরা এখন এখানে ভ্রূণ আকারে দেখতে পাচ্ছি। তো নিষেকটা এখন কিন্তু খুব সহজ হয়ে গেল যখন আমি পুং গ্যামেটকে আলাদা করে পড়লাম, স্ত্রী গ্যামেটকে আলাদা করে পড়লাম এবং নিষেকটাকে আলাদা একটা ছবির মাধ্যমে দেখলাম, তখন কিন্তু এটা খুব সহজ হয়ে গেল আমাদের বোঝার জন্য।
তো এখানে যে অংশটা চলছে, এখানে একই সাথে দুটি পুংজনন কোষের একটি ডিম্বাণু আর একটি গৌণ নিউক্লিয়াসের সাথে মিলিত হওয়ার যে অংশটা চলছে, এই ঘটনাতে যেহেতু দুইটা নিষেক একসাথে চলছে তাই এটাকে বলা হচ্ছে দ্বি নিষেক। তো এখানে যে নিষেকটা সম্পন্ন হচ্ছে সেই নিষেকটা হলো দ্বি নিষেক। তো আশা করি তোমরা পুং গ্যামেট, স্ত্রী গ্যামেট এবং নিষেকটা ভালোভাবে বুঝতে পেরেছো। এবং এই নিষেকের পরেই যে স্পোরোফাইট অংশটা তৈরি হয় সেটা নিয়ে তোমাদের বইতে সামান্য কিছু আলোচনা আছে, এবং সেই জায়গাতেও ওই একই জিনিসই দেখিয়েছে যে কিভাবে নতুন করে একটা স্পোর যখন সৃষ্টি হচ্ছে এবং তার মধ্যে কি কি অংশ আছে, একদম সেম জিনিস যা পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেটের মধ্যে আমরা দেখে এসেছি, সেই একই জিনিস নিয়েই কিন্তু স্পোরোফাইট গঠিত হয়েছে। এই জন্য স্পোরোফাইট সম্পর্কে আমি আর ডিটেলস আলোচনা করব না, কারণ স্পোরোফাইট অংশটা তোমাদের এখানে খুব বেশি ডিটেলস দেয়া নেই এবং এই অংশটা তোমার এই চ্যাপ্টারের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ না। তো আমরা এতক্ষণ পর্যন্ত যে নিষেক দেখলাম সেটা কিন্তু উদ্ভিদের নিষেক। এখন প্রাণীদের নিষেকের কি হবে? প্রাণীদেরও কিন্তু মানে নিষেক প্রক্রিয়াটা অনেকটা এরকমই, কিন্তু উদ্ভিদ ও প্রাণীর গঠনগত যে ভিন্নতা আছে সেই কারণে উদ্ভিদের সাথে প্রাণীর যে নিষেক অংশটা সেটা মিলে যায় না, কিন্তু গঠন প্রণালীটা একই রকম। সেই একই মিওসিস পদ্ধতিতেই বিভাজিত হচ্ছে কোষ হয়ে, তারপর সেখান থেকে হ্যাপ্লয়েড কোষ সৃষ্টি হচ্ছে, হ্যাপ্লয়েড জনন কোষ ডিম্বাণু এবং শুক্রাণু হিসেবে মিলিত হয়ে একটা ডিপ্লয়েড জাইগোট বা ভ্রূণ তৈরি করছে। যেটা আমি উদ্ভিদের জন্য স্পোরোফাইট বলছি, সেটাকেই আমি প্রাণীর জন্য আমি সেটাকে বলবো গ্যামেট, বা আমি এটাকে বলবো জাইগোট। তো আমরা এখন তোমাদের বইতে আছে একটা ব্লক চিত্র যার মাধ্যমে দেখিয়েছে কিভাবে শুক্রাণু এবং ডিম্বাণুর মিলিত হওয়ার ফলে একটা জাইগোট তৈরি হয়। এটা এত সহজভাবে দেওয়া আছে যেটা আমি ডিটেলসে আর তোমাদের এখানে ছবি এঁকে বোঝানোর কোনো দরকার নেই। উদ্ভিদের যে প্রসেসটা প্রাণীর প্রসেসটাও ঠিক সেমই, কিন্তু উদ্ভিদ এবং প্রাণীর মধ্যে গঠনগত পার্থক্য থাকার কারণে উদ্ভিদের কোন উদ্ভিদটা একলিঙ্গ, কোন উদ্ভিদটা হচ্ছে উভলিঙ্গ, বা কোন উদ্ভিদটা একক হিসেবে আছে সেটা যেহেতু বোঝা যায় না, তাই এই ডিটেলসটা খুব ডিটেলসে এখানে ছবির সাহায্যে বইয়ের মধ্যে বোঝানোর চেষ্টা করা হয়েছে। কিন্তু পুরুষের মানব দেহে অথবা প্রাণীর ক্ষেত্রে এটা খুব সহজেই বোঝা যায় যে পুরুষ এবং নারী এই দুইটা অংশকে আলাদা করা যায়। তাই বলা যায় যে প্রাণীরা হচ্ছে এক লিঙ্গ প্রাণী, অতএব উচ্চ শ্রেণীর প্রাণীর জন্য আমাদের যে প্রজননটা সেই প্রজননটা ইজিলি আমরা বুঝে ফেলতে পারবো। তো এই অধ্যায়ে তোমাদের সেই মানব প্রজনন সম্পর্কে খুব ডিটেলসে আলোচনা নেই, ব্লক চিত্রের মাধ্যমে বোঝানো হয়েছে, যেটা তোমরা দেখলেই বুঝে যাবে। কারণ এইখানে উদ্ভিদে যে প্রক্রিয়ায় প্রজননটা সম্পন্ন হয়েছে প্রাণীতেও সেই একই প্রক্রিয়াতেই প্রজননটা সম্পন্ন হয়েছে, তাই আমি ওটা ডিটেলসে আর পড়াচ্ছি না। আর স্পোরোফাইটটাও এখানে তোমাদের ইম্পর্টেন্ট না, তাই স্পোরোফাইট সম্পর্কেও আলোচনা করব না। এরপরে আর এই তোমাদের এই বইতে আর আছে প্রজনন সংক্রান্ত রোগ। প্রজনন সংক্রান্ত রোগ সম্পর্কে একটা রোগের কথাই তোমাদের বইতে বলা হয়েছে, যেটা এইডস। এইডস সম্পর্কে আমরা 7-এ পড়েছি, 8-এ পড়েছি, আর 9-10 মিলিয়ে আমরা তো এখন পড়ছি। তো এইডস সম্পর্কেও ডিটেলসে বলার কিছু নেই। এইডসটা যখন তোমরা বইয়ের মধ্যে পড়বে দেখবে একদম সোজা সহজ সরল ভাষায় লেখা আছে, এটা বুঝতে তোমাদের অসুবিধা হওয়ার কথা না। তো অ্যাকোয়ার্ড ইমিউন ডেফিসিয়েন্সি সিনড্রোম, যেটা সংক্ষিপ্ত রূপ হচ্ছে এইডস। তো এইডসের মাধ্যমে এইডসটা কীভাবে ছড়ায় তার কিছু লক্ষণ এখানে বলা হয়েছে, এবং বলা হয়েছে যে কি কি উপসর্গ থাকলে বোঝা যাবে যে কোনো ব্যক্তি এইডসে আক্রান্ত। তো লক্ষণ এবং উপসর্গগুলো তোমরা যদি দেখলে তোমরা নিজেরাই বুঝে যাবে। এখানে এমন কোনো ওয়ার্ড নেই যেটা আমি ডিটেলসে তোমাদের সাথে আলোচনা করতে পারি। তো আশা করছি এই চ্যাপ্টারে যে অংশগুলো বুঝতে একটু অসুবিধা ছিল সেগুলো আমি চিত্রের মাধ্যমে তোমাদেরকে বোঝাতে পেরেছি, তোমরা বুঝতে পেরেছো। আর যদি তোমরা কোনো জায়গায় কোনো প্রবলেম ফেস করো তাহলে আমাকে জানাবে। তোমরা এই ভিডিওর কমেন্ট সেকশনেও তুমি কমেন্ট করতে পারো, অথবা তুমি আমাকে ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমেও জানাতে পারো তোমার যদি কোনো সমস্যা থাকে। তো আশা করছি তোমরা এই ভিডিওটি থেকে উপকৃত হবে, এবং এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো এবং বেল বাটনটা প্রেস করে রাখো। এই জীববিজ্ঞানের এখন আমি একাদশ অধ্যায় তোমাদের পড়ালাম, পরবর্তীতে দ্বাদশ, ত্রয়োদশ এবং চতুর্দশ অধ্যায় খুব শীঘ্রই তোমাদের সাথে আমি আলোচনা করব। তো নোটিফিকেশনটা অন করে রাখো যাতে আমি ভিডিওটা দেওয়ার সাথে সাথেই তোমার কাছে চলে আসে, এবং এর কিছুদিন পরেই আমি তোমাদের সাথে এই অধ্যায় ভিত্তিক সাজেশন সম্পর্কেও কিছু আলোচনা করব। তাহলে আজকের ভিডিওটা লম্বা না করে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। বাই।